তো আমরা হচ্ছে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ফেইলিয়ার, তাই না? ফেইলিয়ার বলতে কি বুঝতে পারি আমরা? যেটা হচ্ছে যে আমরা তো জানি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা স্ট্রেংথ থাকে। তো সেই স্ট্রেংথের উপরে যদি আমরা কোনো ম্যাটেরিয়ালের উপরে লোড দেই, সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে যদি সেটা এক্সিড করে যায়, তাহলে সেই ম্যাটেরিয়ালটা ব্রেকেজ হতে পারে বা ফ্র্যাকচার হতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের ফেইলিয়ার। তো ব্রেকেজ মানে ওই মেটেরিয়ালটা হচ্ছে হয়তো বা ধরতে পারে বা এরকম কোনো কিছু, মানে একদম ভেঙে যাবে এরকম কোনো কিছু না। যদি সামান্যতম ক্র্যাকও হয়, তাহলেও আমরা বলবো যে এটা আসলে ইঞ্জিনিয়ারিং অপারেশন করার যোগ্য নাই ওটা। ঠিক আছে? তো এগুলো আমাদের ফেইলিয়ার। আমরা দেখছিলাম যে ফেইলিয়ারের বিভিন্ন প্রকার ভেদ আছে, কিন্তু আমরা দুইটা প্রকার ভেদ পড়ছি। একটা হচ্ছে ক্রিপ ফেইলিয়ার আর একটা হচ্ছে ফ্যাটিক ফেইলিয়ার। তো ক্রিপ ফেইলিয়ারের কথা গত ক্লাসে আমরা একটু পড়ছিলাম। সেটা কি ছিল? যে কনস্ট্যান্ট স্ট্যাটিক লোড ফর এ লং টাইম। মানে তুমি একটা ম্যাটেরিয়ালকে, একটা হচ্ছে স্ট্রাকচার, হয়তো একটা মেশিন স্ট্রাকচার ডিজাইন করছো বা বানাইছো, সেটার উপরে তুমি অনেক হেভি একটা লোড, লাইক 1-2 টনের একটা লোড রেখে দিছো অনেক দিন যাবত, লাইক 6-7 মাস ধরে রেখে দিছো। এটা কি ছিল আসলে? এটা স্ট্যাটিক লোড। এই লোডটা কিন্তু মুভ করতেছে না, তাই না? স্ট্যাটিক অবস্থায় আছে। তো এই স্ট্যাটিক অবস্থায় লোডটা আছে অনেক দিন ধরে। তার মধ্যে এই ক্রিপ ফেলিয়ারের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, এইখানে যদি তুমি একটা টেম্পারেচারের ইফেক্ট দিতে পারো, লাইক হাই টেম্পারেচার যদি থাকে, তাহলে আমাদের এই ক্রিপ ফেলিয়ারের ব্যাপারটা এক্সেলারেটেড হয়। মানে আমাদের এই ক্রিপ ফেলিয়ারটা আরো তাড়াতাড়ি ঘটবে যদি হাই টেম্পারেচার থাকে। সেই জন্য আমরা জেনারেলি হাই টেম্পারেচারের যে অ্যাপ্লিকেশনস গুলো, সেইখানে আমরা এই ক্রিপ ফেলিয়ার মানে সবচেয়ে বেশি দেখি আর কি। ঠিক আছে? তো এটা ক্রিপ ফেলিয়ার ছিল, আমরা একটা ডায়াগ্রাম দেখছিলাম। তো আজকে আমরা পড়বো যেটা হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার। তো ফ্যাটিক ফেলিয়ারের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, আমাদের ওই আগে ছিল কনস্ট্যান্টলি স্ট্যাটিক লোড, কিন্তু ফ্যাটিক ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা সাইক্লিক লোড থাকবে। এখন কথা হচ্ছে যে সাইক্লিক লোড বা ডাইনামিক লোড এটা কি আসলে? এই যে এখানে দেখো লেখা আছে সাবজেক্ট টু ডাইনামিক ফ্লাকচুয়েটিং স্ট্রেস। এটা কি আসলে? এই ব্যাপারটা হচ্ছে, লাইক আমি একটা এক্সাম্পল দিছিলাম এর আগে, আবারও দিচ্ছি। লাইক তোমার হাতে একটা হ্যামার আছে আর ম্যাটেরিয়াল আছে তোমার স্যার হাতে। আপনার কথাগুলো অনেক কেটে কেটে আসছে। স্যার আপনার কথা স্পষ্ট আসতেছে না। আচ্ছা দাঁড়াও, দেখি আমি কিছু করতে পারি কিনা। নেটওয়ার্কের বাজে অবস্থা, নেটওয়ার্ক স্যার নাই লাস্ট বললেই চলে। 1 মিনিটের কথা স্যার অনেক ক্র্যাকড হয়ে আসছে স্যার। হ্যাঁ, আচ্ছা এখনো কি কেটে কেটে আসতেছে বা এরকম কিছু? স্যার ক্লিয়ারই তো শোনা যাচ্ছে। আচ্ছা আমি দেখি মোবাইল ডাটা দিয়ে একটু কানেক্ট করে নেই, তাহলে স্পিকারটা হয়তো বা তোমরা একটু ক্লিয়ারলি শুনতে পাবা। এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার, এখন জি শোনা স্যার, শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার আবার একটু ইয়া হয়ে আসতেছে স্যার। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো আমাদের বুঝলিন না শোনো, তোমাকে বলো। হ্যাঁ, জি স্যার। দেখো তো আমি কথা বললে আসলে কি করা যায় এখন বলো তো দেখি। আমি তো মোবাইল ডাটা দিয়েও কানেক্ট করলাম, এরপরেও এখনো যদি ক্লিয়ার না শোনা যায় তাহলে তো সমস্যা। স্যার এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। তাই? আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে যখন কথাগুলো একটু অস্পষ্ট হবে আমাকে বইলো, যাতে করে আমি বুঝতে পারি। হ্যাঁ, জি স্যার। স্যার আচ্ছা। একটু মানে কথাগুলো আরেকবার বললে ভালো হতো স্যার, মানে 1 মিনিট পুরো আর কি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ,
বলবো আমি কিছু তো না। বলবো ঠিক আছে। তো একটা এক্সাম্পলের কথা বলছে, ম্যাটেরিয়াল আছে, আমার উদ্দেশ্যটা ব্রেকেজ করবো, ফ্র্যাকচার করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওই হ্যামারটা দিয়ে আমরা ইম্প্যাক্ট করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যখন হ্যামার গুলা ইউজ করি তখন কি করি আমরা, এটা হচ্ছে একবারই ইম্প্যাক্ট করে কি আমরা চাপ দিয়ে ধরে অনেকক্ষণ ধরে বসে থাকি বা এরকম কিছু, এরকম কিন্তু করি না। আমরা কি করি, আমরা হ্যামার দিয়ে কনস্ট্যান্টলি আমরা ইম্প্যাক্ট করতে থাকি। এই যে একটা কনস্ট্যান্টলি আমরা ইম্প্যাক্ট করছি নির্দিষ্ট সময় পর পর, সো এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা সাইক্লিক লোড বা হচ্ছে ফ্লাকচুয়েটিং স্ট্রেস ডায়নামিক। মানে হচ্ছে এটা কিছু সময় সময় পর্যন্ত আমাদের মুভ করতেছে, ঠিক আছে, সব সময় একই লোড দিচ্ছে না, কিছু সময় সময় পর পর যে সে লোডটা অ্যাকচুয়ালি দিচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের সাইক্লিক লোডিং। আবার সাইক্লিক লোডিং এর কথা কিন্তু আমরা এর আগে শুনছি, হয়তো বিভিন্ন আমাদের যে স্টিল বা হচ্ছে রডের বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে সেখানে বলে যে আমাদের স্টিল ভূমিকম্পের সাইক্লিক লোডিং কে রেজিস্ট করতে পারে। এটা আসলে কি, আমাদের যে ব্যাপারটা হয় যে ভূমিকম্প যখন হয়, আমরা তো জানি যে ভূমিকম্পের একটা ফ্রিকোয়েন্সি থাকে, মাটির যে হচ্ছে আমাদের যে কাঁপে বা ভাইব্রেট করে, এই ভাইব্রেশনের একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সিটা কি, যে নির্দিষ্ট সময় পর পর এসে ইম্প্যাক্ট করে। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের সাইক্লিক লোডিং, ঠিক আছে, মানে নির্দিষ্ট সময় পর পর এসে। তো অ্যাকচুয়ালি এগুলা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোথায় লাগতে পারে সেটা আমাদের দেখার বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের একটা রোটেটিং যদি মেশিন এলিমেন্ট থাকে বা যেখানে রোটেশন আমরা পাচ্ছি, সেইখানে আমাদের ফ্যাটিক ফেলিয়ার বা হচ্ছে সাইক্লিক লোডিং আমরা পেতে পারি। লাইক একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে একটা মেশিন পার্ট যদি এভাবে রোটেট করতে থাকে অলওয়েজ, ঠিক আছে, সো রোটেট যদি করে একটা সময় দেখা যাবে যে হয়তোবা যে রোটেশনের যে কোনো একটা মোমেন্টে, লাইক আমি আবার দেখাই, লাইক যেকোনো একটা মোমেন্টে হয়তোবা দেখা গেছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে যে লোডটা সবচেয়ে বেশি হচ্ছে, আবার এই অ্যাঙ্গেলে লোড সবচেয়ে কম হচ্ছে, যেকোনো কিছু একটা হতে পারে, ঠিক আছে। আমাদের রোটেশনের উপরে বোঝা যায় যে আসলে লোড কখন বেশি বা কম হয়। এগুলা জেনারেলি আমাদের এয়ারক্রাফট কিংবা হচ্ছে রোটেটিং মেশিন এলিমেন্টস যেখানে আছে, কিংবা আমাদের অটোমোবিলস এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে সাইক্লিক লোডিং আমরা পাই, রোটেটিং এলিমেন্ট যেহেতু এখানে থাকে, ঠিক আছে। একটা ইঞ্জিনের কথা যদি আমরা বলি, ইঞ্জিনের ভেতরে কি হয়, আমাদের সব সময় হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা পিস্টন থাকে, সেই পিস্টনটা হচ্ছে সবসময় আপ এন্ড ডাউন একটা রেসিপ্রোকেটিং মোশন দেয়, সে একবার উপরে যায় আবার নিচে চলে আসে, এরকম একটা টু এন্ড ফ্রো মোশন থাকে বা রেসিপ্রোকেটিং মোশন থাকে। এগুলা শুধুমাত্র ইঞ্জিন না, তোমাদের বিভিন্ন টেক্সটাইল মেশিনারিজেও থাকবে এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাইক্লিক লোডিং, যেটা আসলে কিছু সময় পর পর এসে ইম্প্যাক্ট করতেছে। তো এখানে ব্যাপারগুলো হচ্ছে কি, যে আন্ডার দিস সার্কামস্টেন্সেস ইট ইজ পসিবল ফর এ ফেইলিয়ার টু অকার এট এ স্ট্রেস লেভেল লোয়ার দ্যান দ্য টেনসাইল অর ইল্ড স্ট্রেংথ। ইল্ড স্ট্রেংথের কথা আমরা জানি, ইল্ড স্ট্রেংথটা কি ছিল, যেটা হচ্ছে আমাদের ওই যে প্রপোর্শনাল লিমিট, তারপরে ইলাস্টিক লিমিট, তারপরে ইল্ড স্ট্রেংথটা ছিল, ঠিক আছে, মানে ওটার কিছু দূর পরে যে যেখানে আসলে লোড অ্যাপ্লাই না করলেও আমাদের ডিফ্লেকশনটা হতো, এরকম একটা স্ট্রেংথ। তো আলটিমেটলি এটা বলছি কেন, এইখানে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের ফ্র্যাকচারটা হয় না স্ট্রেংথে, যে আমাদের ম্যাটেরিয়ালের ফ্র্যাকচারটা কিন্তু হয় আমাদের ব্রেকিং স্ট্রেংথে, যে তাই না, এটা কিন্তু আমরা ওই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেখছি। কিন্তু আমাদের এই ফেটিক ফেলিয়ারের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, আমাদের স্ট্রেস যদি খুব কমও হয়, লাইক ইল স্ট্রেংথের চেয়েও কম হয়, তারপরেও যদি আমরা এই সাইক্লিক লোডিংটা এপ্লাই করি, মানে অনেক বেশি সময় ধরে সাইক্লিক লোডিং দেই, সেক্ষেত্রে ইল স্ট্রেংথের নিচের অবস্থায় আমাদের ম্যাটেরিয়ালটা ফেলিয়ার হতে পারে। সেক্ষেত্রে আমাদের মানে হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ পর্যন্ত যাওয়া লাগে না, তার আগেই ম্যাটেরিয়াল ভেঙে যেতে পারে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের the term fatigue is usually because this type of failure normally occurs after a lengthy period of repeated stress or strain cycling, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের রিপিটেড স্ট্রেসের কথা আমি এর আগে বললাম, এখন ওই একটা জিনিসই লেখা আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এ যাবৎ মানে হচ্ছে যত ধরনের ফেলিয়ার আমরা বেশিরভাগ দেখে থাকি, তার প্রায় 90% ফেলিয়ার গুলাই হচ্ছে আমাদের এই ফ্যাটিক ফেলিয়ার হয়ে থাকে, ঠিক আছে, যেগুলো
হচ্ছে আমাদের 90%, মানে সবচেয়ে বেশিরভাগ ফেলিয়ারই আমাদের ফ্যাটিক ফেলিয়ার, আর বাদ বাকিগুলো ক্রিপ ফেলিয়ার আছে, টেম্পারেচারের ইফেক্টের জন্য কিছু ফেলিয়ার আছে। তো আমাদের বেশিরভাগ ফেলিয়ারের ম্যাটেরিয়ালে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই ফ্যাটিক ফেলিয়ারটাই আমরা পাই। ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই ফ্যাটিক ফেলিয়ারের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের খুব সাডেনলি হবে এবং উইদাউট এনি ওয়ার্নিং। মানে সাডেনলি তো ওয়ার্নিং ছাড়া হয়, তাই না? The while in operation. That's why this type of failure is dangerous. একটা জিনিস কি, এর আগে কিন্তু আমরা ক্রিপ ফেলিয়ার করছিলাম। সেখানে একটা ডায়াগ্রাম আমরা দেখাইছি। ডায়াগ্রামে কি ছিল? ডায়াগ্রামে ছিল যে আমাদের একটা টাইম, মানে কি যেন বলে, ডিফরমেশন। সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিফরমেশন হতো, সেকেন্ডারি হতো, টারশিয়ারি হতো, তারপরে যে সে ফ্র্যাকচার হলো। মানে এখানে একটা ডিফরমেশনের একটা সিরিজ আছে। নির্দিষ্ট সময় পরে যে আমরা দেখি যে ডিফর্ম হচ্ছে, তারপরে বুঝতে পারি যে এত সময় পরে যে সে ফ্র্যাকচার করবে। ঠিক আছে? এটা ক্রিপ ফেলিয়ারের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই ফ্যাটিক ফেলিয়ারের ক্ষেত্রে আমরা এরকম কোনো কিছু বুঝি না। মানে বোঝার কোনো ওয়ে নাই যে আসলে সে কখন ভাঙবে। কারণ হচ্ছে সে কিন্তু কোনো ডিফরমেশন শো করবে না আমাদেরকে। শো করলেও সেটা হচ্ছে একদমই সাডেন এবং ওয়ার্নিং ছাড়া। সো আমাদের কোনো এমন যদি হয় যে আমরা কোনো অপারেটর রেখেছি বা আমরা নিজেই কোনো মেশিন অপারেট করছি, তো সেটা হঠাৎ করেই যদি আমাদের ফ্র্যাকচার বা হচ্ছে ফেইলিয়ারের মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য ডেঞ্জারাস হবে। সেটা হয়তোবা আমাদের জন্য খুবই হ্যাম্পার করতে পারে আমাদের। কারণ হচ্ছে একটা মেশিনারিজ যদি যখন ধুপ করেই নষ্ট হয়ে যায় কিংবা হচ্ছে ব্রেকেজ করবে, সেটার অবশ্যই আমাদের গায়ে লাগতে পারে বা এরকম কোনো কিছু হতে পারে। তো এইজন্য আমরা যে জিনিসটা হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিয়ারটা সাডেনলি হয়, যেহেতু তার ডিফরমেশন আমরা নোটিস করতে পারি না এবং এই ফেলিয়ারটা এইজন্য ডেঞ্জারাস। ঠিক আছে? কোয়েশ্চেন আসতে পারে যে কেন ফ্যাটিক ফেলিয়ারটা আসলে ডেঞ্জারাস হয়? বা হচ্ছে ক্রিপ ফেলিয়ার ডেঞ্জারাস না কিন্তু ফ্যাটিক ফেলিয়ার কেন ডেঞ্জারাস? এই ২ টার কম্পারিজনটা আমাদেরকে এইভাবে বলতে হবে। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হচ্ছে, this process occurs by the initiation and propagation of cracks of the surface of fracture is generally perpendicular to the direction of applied stress. এখানে একটা জিনিস হয়, যদিও সাডেনলি ঘটে থাকে ব্যাপারগুলা, তো এই ফেলিয়ারটা জেনারেলি ইনিশিয়েট করে হচ্ছে আমাদের একটা ক্র্যাক জেনারেট করবে বা ফাটল জেনারেট করে। এরপরে হচ্ছে সেখানে আমাদের যেটা হয় যে তারপরে সেটা ব্রেকেজ হয়। লাইক হচ্ছে আমি এমন একটা এখানে একটা জাস্ট একটা বক্স আঁকার চেষ্টা করি। আ আঁকলাম। তো এইখানে হয়তোবা আমি এইখানে হচ্ছে আমি লোডটা দিচ্ছি। ঠিক আছে? এই ডিরেকশন থেকে আমরা লোডটা দিচ্ছি। তো দিলে দেখা যাবে যে আমাদের ক্র্যাক যেটা সেটা হয় এই ডিরেকশনে কিংবা এই ডিরেকশনে কিংবা এইভাবে ক্র্যাক হইছে। এই ক্র্যাক গুলা কখনো এমন হয় না যে নিচের দিকে চলে গেছে বা এভাবে ইনক্লাইন ডিরেকশনে নিচের দিকে চলে আসছে। ক্র্যাকটা যেটা হয় একদম পারপেন্ডিকুলার অবস্থানে থাকে। এই ডিরেকশনের, মানে যেদিকে লোড এপ্লাই করেছি তার লম্বালম্বি ভাবে একটা ক্র্যাক জেনারেট করে। সো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের এই ফ্যাটিক ফেলিয়ারটা ইনিশিয়েট করবে। ঠিক আছে? একটা ইনিশিয়েশন হবে এন্ড প্রপাগেশন অফ দ্য ক্র্যাক। ওকে? সো এই অ্যাপ্লাইড স্ট্রেস যদি আমার স্ট্রেংথ এর উপরে চলে যায় বা হচ্ছে অনেক বেশি সময় ধরে সাইক্লিক লোডিং থাকে, সেক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলা খেয়াল করি। আচ্ছা, তো এখন একটা জিনিস হচ্ছে কি, আমাদের এই সাইক্লিক লোডিং এর কথা যেহেতু বললাম, সেখানে আমাদের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা সাইকেল যখন কমপ্লিট হয়, পুরাটা সাইকেল জুড়ে কিন্তু একই ধরনের লোড নাও থাকতে পারে, তাই না? একটা সময় হয়তোবা ম্যাক্সিমাম লোড থাকবে, আরেকটা সময় আমাদের মিনিমাম লোড থাকবে। তো এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জেনারেলি আমরা লোড না বলে সেটাকে আমরা স্ট্রেস বলছি। যে একটা সাইকেল কমপ্লিট হওয়ার সময় তার ম্যাক্সিমাম স্ট্রেস থাকতে পারে এবং মিনিমাম স্ট্রেস থাকতে পারে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা হচ্ছে কিছু রিলেশন এখানে দেখবো। জাস্ট হচ্ছে ডেফিনেশন এর মতো যে সিগমা ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস ইন দা অপারেশন, সিগমা মিনিমাম হচ্ছে মিনিমাম স্ট্রেস ইন দা অপারেশন। আর এইখানে হচ্ছে আমাদের যে মিন স্ট্রেস যেটা, সেটা হচ্ছে আমাদের এই দুইটার এভারেজ জাস্ট। ঠিক আছে? এই দুইটা এভারেজ করলে যা পাওয়া যাচ্ছে আর কি সেটা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। রেঞ্জ অফ স্ট্রেস হচ্ছে আমাদের যে এই যে রেঞ্জটা আছে, মানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম সেটা। স্ট্রেস অ্যামপ্লিটিউড যেটা হচ্ছে স্ট্রেসের আসলে
আমাদের ওই রেঞ্জটা কতটুকু পর্যন্ত থাকতেছে সেটা হচ্ছে আমরা এটা জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে মাঝামাঝি একটা আমরা রেঞ্জটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের স্ট্রেস অ্যামপ্লিটিউড আমরা বলতে পারবো। কারণ সাইকেলটা হচ্ছে আমার খুব ফাস্ট হয়। ঠিক আছে? একটা জেনারেলি আমরা যদি লোডের একটা সাইকেল চিন্তা করি সেটা খুবই ফাস্ট থাকবে। ওকে? সো এখানে আমাদের জেনারেলি এক এক এক্সাক্টলি ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসটা পাওয়াটা একটু টাফ। দ্যাটস হোয়াই আমরা তার রেঞ্জ নেই যে এতটুকু থেকে এতটুকু রেঞ্জে সে আছে। তো একটা মিনিমাম একটা স্ট্রেস মানে হচ্ছে সরি মিন একটা এভারেজ একটা স্ট্রেস আমরা নেই বা তার অ্যামপ্লিটিউডটা নেই আমরা। ঠিক আছে? সো এটা হচ্ছে এইভাবে নিতে পারি আমরা। তো এরপরে আরেকটা কিছু আছে সেটা হচ্ছে স্ট্রেস রেশিও। সেটা হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রেস এবং ম্যাক্সিমাম স্ট্রেসের যে ডিভিশনটা সেটা। তো এই জিনিসগুলো আসলে পরীক্ষায় আসার মতো কোনো কিছু না। জাস্ট হচ্ছে আমরা যদি ম্যাথ করি তাহলে হয়তোবা আমাদের লাগবে। এখন আমি বুঝতেছি না যে এখান থেকে আসলে ম্যাথ আমরা করব কিনা। কারণ এর আগে কখনো ম্যাথ করানো হয় নাই। বাট হচ্ছে এই ফর্মুলা গুলো দেখে রাখলাম। যদি সময় থাকে আমরা ম্যাথ গুলা করব। ঠিক আছে? এইগুলো আপাতত এখন দরকার হবে না, আই গেস। আর স্যার হ্যাঁ, শাহরিয়ার সাকিব বলো। জি স্যার স্যার সব সব ধরনের ম্যাটেরিয়ালেই কি ফ্যাটিক ফেলার আসতে পারে? হ্যাঁ, তুমি যদি ধরো এই কনস্ট্যান্টলি সাইক্লিক লোডিং দিতে চাও জিনিসটা, তো সাইক্লিক লোডিং এর জন্য যদি ম্যাটেরিয়ালের ফেইলিয়ার ঘটে সেক্ষেত্রে অবশ্যই ওটা হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার। ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের এই ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বেশি হবে। ম্যাটেরিয়ালের ফেলিয়ার তো যখন কখন হবে? যখন তুমি হচ্ছে তার স্ট্রেংথের বেশি লোড দিয়ে ফেলবা। তো সেটা যেকোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হতে পারে, তাই না? ডায়মন্ডেও কিন্তু ভাঙা যায়। ডায়মন্ড হচ্ছে এ যাবৎ সবচেয়ে শক্ত ম্যাটেরিয়াল যেটা, সেটাও কিন্তু ভাঙা যায়। কখন ভাঙা যায়? যখন তার স্ট্রেংথ এর চাইতে বেশি লোড আমরা দিয়ে ফেলবো। তো ওইটা যদি হয় কনস্ট্যান্টলি স্ট্যাটিক লোড দেই তাহলে ওটা ক্রিপ বলবো। আর যদি এমন হয় যে সাইক্লিক লোডিং সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি ফ্যাটিক ফেলিয়ার। বুঝতে পারছো? স্যার স্যার সাইক্লিক লোডিং দিলেও তো স্যার মানে আমি যদি একটা মানে খুব দৃঢ় মানে শক্ত কোনো বস্তু নেই সাইক্লিক লোডিং ই দিলাম কিন্তু স্যার মানে এক সময় না এক সময় তো প্রাইমারি বা টারশিয়ারি শো করার কথা স্যার যেহেতু এটা দৃঢ় মানে এভাবে সরাসরি ফ্যাটিক ফেলার হবে স্যার ব্যাপারটা। আচ্ছা, আমরা এই যে রিসেন্টলি সময়টা কম কম হয়। সালেপুর ব্রিজের একটা কথা শুনতেছি, তাই না? সাইক্লিক লোডিংটা হচ্ছে লাইক দিস, মানে হচ্ছে একটা সাইকেল পর পর যে হচ্ছে তার লোডের পরিমাণটা ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে? তো একটা জিনিস কি, ওই যে একটা কথা বললাম তোমাদেরকে যে হাতে হ্যামার দিয়ে যেটা হচ্ছে তুমি একটা কনক্রিটকে হয়তো বা ভাঙতে চাচ্ছ, সো জি স্যার কনস্ট্যান্টলি কিন্তু তুমি সাইক্লিক লোড দিচ্ছ, তাই না? তো সেটা জি কিন্তু স্যার তোমাকে তেমন একটা ডিফরমেশন না শো করে, হঠাৎ করে কিন্তু যখন দেখবে যে হঠাৎ করে মানে হচ্ছে তুমি ইমপ্যাক্ট করলা, সেটা কিন্তু হঠাৎ করেই ফ্র্যাকচার হয়ে যাবে। আরেকটা জি স্যার মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে সাইকেলের কথা বলছিলাম, আমি হয়তো বা হ্যামার দিয়ে ইমপ্যাক্ট করছি 10 থেকে 12 বার, কিন্তু আমার এই ফ্যাটিক ফেলিয়ার হতে হলে আমার এই সাইকেলের পরিমাণটা হতে হবে 10 টু দি পাওয়ার 3 অথবা 10 টু দি পাওয়ার 9 টাইমস, which is a very large amount of মানে হচ্ছে নাম্বার অফ সাইকেলস, রাইট? এটা হচ্ছে 1000, এটা 1 লাখ, এটা হচ্ছে কত 1 crore। সো এরকম সাইকেল। ওকে? সো এটা কম ইয়া না, অনেক বেশি রেঞ্জ। ঠিক আছে? জি স্যার ওকে? তো এখন হচ্ছে আমরা যে দুটো ডায়াগ্রাম, তানভীর জামান কিছু বলবা? হ্যান্ড রাইজ করছো তুমি। স্যার এই দুইটার মানে কি বলবো, ক্রিপ আর হচ্ছে এই ফ্যাটিক তাকে ফেলার মানে মেইন ডিফারেন্সটা কি হচ্ছে, মানে মেইন ডিফারেন্সটা তো স্যার সময়, তাই না স্যার? মানে সময়টা সময়, এটা তার লোড অ্যাপ্লাইয়ের মানে ধরন, এইগুলা। স্যার আমরা যখন কোনো যন্ত্রপাতি মানে ইউজ করব তখন স্যার হ্যাঁ, আমরা কি মানে মানে ধীরে ধীরেই তো লোড অ্যাপ্লাই করব স্যার, মানে ধীরে ধীরেই তো স্যার হচ্ছে মানে এরকম হ্যাঁ। বেশিরভাগ ম্যাটেরিয়াল স্যার হচ্ছে ওই প্রাইমারি, তারপর ওটা সেকেন্ডারি টারশিয়ারি, তারপর স্যার ফেলারে যাবে। স্যার হঠাৎ করে কি মানে আমরা আমরা তো স্যার মানে এমন কোন ম্যাটেরিয়ালস কি ইউজ করব যেগুলোর ব্রিটেলনেস বেশি, মানে এরকম দিলে হতেছে ভেঙে যাবে, এরকম তো স্যার আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব না। তাহলে কি স্যার তাহলে স্যার 90% কেন হয় মানে কি বল 90% অ্যামাউন্ট অফ ফেলিয়ার কেন এরকম হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এইখানে যে জিনিসটা হচ্ছে, আমি একটা জিনিস তোমাকে আগে ক্লিয়ার করে নিই।
সেটা হচ্ছে আমরা কিন্তু আগেই জানছি যেটা ক্রিপ ফেলিয়ারে ডিফরমেশন হয় এবং ফ্যাটিক ফেলিয়ারে ডিফরমেশন তেমন একটা আমরা দেখি না, হয়ই না বলতে চলে, কারণ ফ্যাটিক ফেলিয়ারে একদম সাডেনলি আমাদের ফেইলিয়ারটা হয়ে যায়। তো এখন তুমি একটা মেশিনারি নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, খুবই স্ট্রেংথি ম্যাটেরিয়াল দিয়ে তুমি মেশিনারিটা ক্রিয়েট করলা, ঠিক আছে। সো তুমি কি চাবা যে ওই ম্যাটেরিয়ালটা তুমি যতদিন কাজ করবা সে আস্তে আস্তে ডিফর্ম হয়ে যাক বা তার মধ্যে একটা ডিফরমেশন চলে আসুক? তুমি কিন্তু কখনো সেটা চাবা না, কারণ ডিফরমেশন যদি চলে আসে তোমার অপারেশন তুমি করতে পারবা না সেটা শুরু থেকেই। কারণ তুমি ক্রিপ ফেলিয়ারের ক্ষেত্রে একটা জিনিস দেখছো, সেটা কিন্তু একদম টাইমের শুরু থেকেই কিছুটা ডিফরমেশন হওয়া শুরু করে। সো আলটিমেটলি আমরা কি চাই? আমরা চাই যে ম্যাটেরিয়ালটা যেন ডিফর্ম না হয়ে অনেক বেশি দিন লাস্ট করে। সো এই সমস্ত জায়গায় আমাদের ফ্যাটিক ফেলিয়ারটা কিন্তু আমি বলছি না যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই মানে হচ্ছে এই ফেলিয়ারটা হয়ে যায়, বাট হচ্ছে অনেক বেশি লেন্দি টাইম যাওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের এই ফ্যাটিক ফেলিয়ারটা হয়, ঠিক আছে। ওই যে বললাম যে মেশিনারিজটা যদি ডিফর্ম না করে, তো দেন আমরা যে জিনিসটা হয় হঠাৎ করেই আমাদের ম্যাটেরিয়াল গুলা ফ্র্যাকচার হয়ে যায়। সো এই জিনিসগুলা তখন আমরা খেয়াল করি মানে হচ্ছে ভেঙে যাওয়ার পরে। সো এই জিনিসটা হচ্ছে এই জন্য আমাদের মানে হচ্ছে ওই সাডেন যেহেতু হচ্ছে এই জন্য এটাকে আমরা কি করতে পারি না, এটাকে আমরা রেজিস্ট করতে পারি না, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি না। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য ফেলিয়ার আর ফ্যাটিক ফেলিয়ার। এছাড়াও আমাদের কিছু জিনিসপত্র আছে, এই যে ডায়াগ্রাম আছে, এখানে আমরা বুঝতে পারবো যে কতটুকু অ্যাকচুয়ালি আমাদের সেফ লোডিং, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যাটিক ফেলিয়ারকে বাধা করবে, আর কতটুকু আনসেফ, ঠিক আছে। তুমি কি বুঝতে পারছো তানভীর? জি স্যার, মানে ওইটাই আস্তে আস্তে ডিফর্ম হলে তো স্যার মানে আমরা যে প্রোডাক্ট গুলো বানাবো প্রোডাক্ট গুলো তো স্যার মানে ইয়া কাজ হবে। করতে পারবে যে না, হ্যাঁ। জি স্যার, তুমি যদি বুঝতে পারছি। জাস্ট একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, যাই হোক আমি টেক্সটাইলের তো ফিল্ড মানে মেশিনারিজ তো অনেক আছে, তো আমি একটা জাস্ট মেশিনারিজ বলতে তোমার মাথার উপরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটার কথা বলতেছি। দেখ ফ্যানের যে ব্লেড গুলো আছে এই ব্লেড গুলা কিন্তু নির্দিষ্ট অ্যাঙ্গেলে করা থাকে, এটা কিন্তু একদম প্লেন থাকে না, তাই না? সো এটা অ্যাঙ্গেলে করা থাকে বলে তুমি খুব বেশি বাতাসটা পাচ্ছ। তো যদি এটা হচ্ছে আস্তে আস্তে ডিফর্ম হয়ে যায়, তুমি ঝুলায় রাখলা, তুমি দেখবা যে 6 মাস পরে 1 বছর পরে সে ডিফর্ম হয়ে গেছে আস্তে আস্তে, তখন কিন্তু তুমি সেই আগের মতো বাতাসটা পাবো না, ঠিক আছে। সো এই জন্য তুমি কখনোই কোনো ম্যাটেরিয়াল মানে মেশিনের হচ্ছে তোমরা আমরা ডিফরমেশন অ্যাকচুয়ালি চাই না। ডিফরমেশন হলে ম্যাটেরিয়াল বা হচ্ছে আমাদের অপারেশনটা অ্যাকচুয়ালি সেই ফেইলিয়ারই হচ্ছে। হয়তো আমরা তাকে আবার রিডিফর্ম করে আমরা হচ্ছে ইউজ করতে পারবো, বাট হচ্ছে আমাদের অপারেশনটা সেই আগের মতোই অফ হয়ে যাচ্ছে। সো আমরা সেটা চাই না। বুঝতে পারছো? জি স্যার। আসলে তোমরা মানে হয়তোবা ক্লাস শুরু করছো যে জিনিসটা বেশি দিন হয় নাই, মানে প্র্যাকটিক্যালি ক্লাস যখন করতা তারপরে হয়তোবা 2 মাস পরেই তোমরা চলে গেলা। সো তোমাদের নিজেদেরও যে টেক্সটাইল মেশিনারিজ গুলা তোমরা দেখবা, দেখে যে আসলে ওদের কিন্তু এই জিনিসগুলা দেখতে ভালো লাগতো, যে প্রথম ফার্স্ট ইয়ারে এসে যখন যখন আমাদের ক্লাস করতাম বিভিন্ন মেশিনারিজ দেখে আমাদের নিজেরই ভালো লাগতো, এই জিনিসগুলা জানতাম। তো তো আমরা জানি না যে তোমরা আসলে এই জিনিসটা ফিল করতে পারতেছো কিনা। তো আমার কাছে মনে হয় এটা হইলে তো হয়তোবা তোমাদেরও ভালো লাগতো, যে বিভিন্ন মেশিনারিজ দেখতে পাচ্ছ, তোমরা এই কাজগুলা করতে পারতেছো, লিস্ট তোমরা মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছো, এই রিলেটেড কিছু দেখতে পাচ্ছ, শিখতে পারতেছো, তাই না? তো যাই হোক, তো এই মেশিনারিজ গুলো দেখলে তোমরা বিভিন্ন মোশন বা হচ্ছে এই যে সাইক্লিক লোড বা এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারতা। তো তখন আই গেস আইডিয়াটা আরো ক্লিয়ার হতো। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওই ডায়াগ্রাম দেখবো একটা। সো ডায়াগ্রাম হচ্ছে আমরা দুইটা ডায়াগ্রাম দেখবো, একটা হচ্ছে ফেরাস ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে নন ফেরাস ম্যাটেরিয়াল। ফেরাস ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটার মধ্যে ফেরাস আছে। আমাদের স্টিলের কথা বলি, কাস্ট স্টিল, স্টেইনলেস স্টিল, এই সমস্ত কিছু বলি, এগুলো সবই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফেরাস ম্যাটেরিয়াল, তাই না? তো ফেরাস ম্যাটেরিয়াল বলতে জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের ফেরাস থাকবে এবং সেটার সাথে কিছু পরিমাণ কার্বন আমরা মানে হচ্ছে আমরা ইন্টেনশনালি মিক্স করব, কিংবা হচ্ছে ক্রোমিয়াম থাকবে, নিকেল থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ওই ফেরাসটাকে বিভিন্ন ম্যাটেরিয়ালে রূপ দিতে পারি। তো এটাই হচ্ছে ফেরাস ম্যাটেরিয়াল। তো ফেরাস ম্যাটেরিয়ালের জন্য প্রথমে আসি যে ডায়াগ্রামটা হয়, এই দিকে ধরো আমরা ডায়াগ্রামে স্ট্রেস মানে লোড,
আর এদিকে হচ্ছে নাম্বার অফ দ্য সাইকেল, যে কতটুকু আমরা লোড অ্যাপ্লাই করতে পারি। তো এইখানে দেখো আমাদের যে জিনিসটা আসবে, একটা ডায়াগ্রাম পাচ্ছি এরকম। ডায়াগ্রামের এই উপরের অংশটা হচ্ছে আমাদের আনসেফ, এবং নিচের অংশটা মানে হচ্ছে নিচে যে পার্টিকলস গুলো আসবে সেটা আমাদের হচ্ছে সেফ লোডিং এরিয়া। তো এটা কিভাবে আমরা ডিফাইন করি? প্রথমে এই পয়েন্টটাতে যাই, এটা যেহেতু একদম উপরের পয়েন্ট। এই পয়েন্টটাতে দেখো স্ট্রেসের পরিমাণটা খুব বেশি, তাই না? মানে লোড অনেক বেশি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমটা কম। মানে এই পরিমাণ স্ট্রেস আমরা খুব অল্প সময় ধরে যদি হচ্ছে আমরা অল্প সাইকেল ধরে যদি আমরা এপ্লাই করি, তাহলে কিন্তু মানে হচ্ছে এর চাইতে বেশি যদি স্ট্রেস চলে যায় আমরা, ঠিক আছে, বেশি স্ট্রেস দিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে কি সে এই কার্ভটার উপরে চলে যাবে। আর উপরে চলে যাওয়া মানে কি, সে আনসেফ। আবার এই পয়েন্টে চিন্তা করি, আমরা লোডের পরিমাণ বা স্ট্রেসের পরিমাণ কিছুটা কমাই দিলাম, এইখানে আছে, আমরা টাইম হচ্ছে এইটা এইখানে। সো এখন যে জিনিসটা হতে পারে, আমরা এই লোডেই আমরা হচ্ছে টাইমটা বাড়ায় দিলাম। সো যদি বাড়ায় দেই তাহলে কিন্তু সে এইখানে চলে গেল, তো এইটাও আনসেফ। আচ্ছা ঠিক আছে, টাইম বাড়ালাম না, কিন্তু আমরা লোড বাড়ায় দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, সে কিন্তু আবার উপরে চলে যাচ্ছে। সো আলটিমেটলি এটাও কিন্তু আমাদের আনসেফ। ঠিক আছে, তো এই যে জাস্ট হচ্ছে একটা আমরা সেফ আর আনসেফের ভিতরে একটা বর্ডার করতেছি, এটা হচ্ছে জাস্ট একটা লাইন জাস্ট। এই জন্য আমাদের এই ব্যাপারটা হয় খুবই সাডেন, তাই না? আমাদের ফ্র্যাকচারটা সাডেন হয়ে যায়, যে হয়তোবা আমাদের নিচে আছে, আমরা হঠাৎ করে একটু লোড বেশি দিয়ে দিলাম, ধুপ করে সে উপরে চলে গেল, সে আনসেফ রিজিয়নে চলে গেল, সে ফেলিয়ার হয়ে গেল। শেখ মুস্তফা, তুমি কিছু বলবা? স্যার তাহলে স্যার এখানে কি স্যার মানে লুট দেওয়ার আগেই স্যার মানে স্ট্রেসটা স্যার ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ থাকে? না না না, সর্বোচ্চ থাকে সেটা বলছিলাম না। আমাদের স্ট্রেস হচ্ছে, আমরা কিন্তু ওই যে স্ট্রেস যদি আমি কম দিতে চাই, আমি এখানে দিতে পারবো, আরো কম আছে এই সমস্ত জায়গায়, ঠিক আছে। সো আমরা ম্যাক্সিমাম দিতে পারবো এরকমটা কিছু না এখানে। আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা একটা রিজিয়ন দেখাইছি, যে এখানে মানে হচ্ছে এখানে মানে এরকম এদিকে হচ্ছে অনেক বেশি, এদিকে কম, বা হচ্ছে এই ডায়াগ্রামটার এই সাইডে হচ্ছে আনসেফ রিজিয়ন, এই সাইডে হচ্ছে আমাদের সেফ রিজিয়ন। তো এই জিনিসটা আমরা জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা দিয়ে বুঝাইছি। এমন কোনো কন্ডিশন নাই যে প্রথমেই ম্যাক্সিমাম দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার। এটা মনে হতে পারে, কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টাইম বোঝাই নাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইকেল অফ অপারেশন। তো মনে হতে পারে যে টাইমের শুরুতে আমরা ম্যাক্সিমাম লোড এখানে, না এরকম কোনো কিছু নেই, এই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একটার উপর আর একটা ডিপেন্ড করতেছে না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমরা একটা এক্স ওয়াই কার্ভ গুলাতে কি দেখি, একটার সাথে আরেকটা প্রপোর্শনাল থাকলে এইভাবে যায়, কিংবা প্রপোর্শনাল না থাকলে এইভাবে যায়। সো অ্যাকচুয়ালি এটা এরকম কোনো কিছু না, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটাই এক্স ও ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ও ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই জন্য এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা কার্ভ আসে, সেটা হচ্ছে আনসেফ এন্ড এটা হচ্ছে সেফ। তো স্টিল ম্যাটেরিয়াল বা ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা ব্যাপার কি হয়, আমরা যদি স্ট্রেসের পরিমাণটা কম দেই, তো একটা সময় পরে যে দেখি আমরা যে সে লাইনটা স্ট্রেট হয়ে আসে। মানে এই রিজিয়নে ফেরাস ম্যাটেরিয়ালের জন্য এর চাইতে যদি মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় যে এই লোডের উপরে আমরা যেতে পারি না, বা হচ্ছে এই লোডই যদি আমরা কন্টিনিউয়াসলি ক্যারি করি, তাহলে আমরা অনেক বেশি দিন আমরা হচ্ছে লোডটা দিতে পারবো, মানে হচ্ছে টাইমটা কিন্তু আমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে হচ্ছে এই যে লিমিটটা, একটা কনস্ট্যান্ট একটা লাইন পাচ্ছি না, সো এই লিমিটটা হচ্ছে আমাদের ফ্যাটিক লিমিট। মানে এই লিমিটটা যদি আমরা কন্টিনিউয়াসলি ক্যারি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক দিন বেশি সময় পর্যন্ত আমরা নাম্বার অফ সাইকেল কন্টিনিউ করতে পারছি, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যাটিক লিমিট। তো আমাদের এটা হচ্ছে স্কিনের জন্য, বেসিক্যালি আমাদের ফেরাস ম্যাটেরিয়াল যেটা থাকবে সেটার জন্য এই ধরনের আমরা ফ্যাটিক লিমিট পাই। কিন্তু নন ফেরাস ম্যাটেরিয়াল লাইক আমরা অ্যালুমিনিয়াম বলছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা এরকম কোনো লাইন পাই না। এটা হচ্ছে একদম একটা প্রপোর্শনাল একটা লাইনের মতো চলে আসে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটার উপরেই হচ্ছে আমাদের আনসেফ রিজিয়ন, এটার নিচে হচ্ছে আমাদের সেফ রিজিয়ন, ঠিক আছে। সো এটাই হচ্ছে কাহিনী, যে নন ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কোনো ফ্যাটিক লিমিট পাই না, আর ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ফ্যাটিক লিমিট পাই। সো সেক্ষেত্রে ফেরাস ম্যাটেরিয়ালের সুবিধাটা হচ্ছে, আমরা যদি এই লাইনটাকে ডিটারমাইন করতে পারি যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ফ্যাটিক লিমিট, তাহলে আমরা কি করব, কখনোই এটার উপরে আমরা লোড দিব না,
আর যদি এটার উপরে লোড না দিই, সে কি এই আনসেফ রিজিয়নে যাবে? সে যাবে না। আর না গেলে আমরা অনেকদিন তাকে নিয়ে অপারেশন করতে পারবো। ওকে? তো এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো আছে সবই কিন্তু সামহাউ অর এনিহাউ ফেরাস ম্যাটেরিয়ালস দিয়ে ক্রিয়েট করা হয়। তাতে করে আমরা এই যে আমাদের ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বা ফ্যাটিক লিমিটটা যদি আমরা বের করে ফেলি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটার উপরে লোড আমরা না দিলে আমরা অনেক বেশি দিন সেটা দিয়ে সাকসেসফুলি অপারেশন করতে পারবো বা হচ্ছে মেশিনটা রান করা পসিবল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার রান করাটা স্যার নাম্বার অফ সার্কেলের উপর ডিপেন্ড করতেছে না স্যার? যত বেশি তত স্যার মানে ইটা বেশি স্যার। না, তখন এই জিনিসটা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করছে না, কারণ এখানে ধরো 10 টু দি পাওয়ার 11 দিলাম বা 10 টু দি পাওয়ার 13 দিলাম, ঠিক আছে, বাড়তেছে, কিন্তু হচ্ছে আমরা তো একটা ফ্যাটিক লিমিট পেয়ে গেছি। সো যত যাই হোক না কেন এটার উপরে যদি না যাই, আমরা এই লাইনের উপরে যদি না যাই, তো সেটা দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অপারেশন করতেই পারতেছি। ঠিক আছে, এটা শুধুমাত্র আমাদের ফেরাস ম্যাটেরিয়ালের জন্য প্রযোজ্য, এই নন ফেরাসের জন্য এরকমটা হয় না। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার সো এই জন্য আসলে আমরা বিভিন্ন মেশিনারি স্ট্রাকচার ডিজাইন করতে গেলে বা হচ্ছে কাজ করতে গেলে আমরা ফেরাস ম্যাটেরিয়ালটাকেই প্রায়োরিটি দিয়ে থাকি। এটা বেশি আমাদের হচ্ছে লাস্টিং করে। হ্যাঁ? আমরা অ্যালুমিনিয়াম, কপার বা হচ্ছে আমরা এই টাংস্টেন এই সমস্ত দিয়ে কিন্তু আমরা হচ্ছে ইয়া করি না, মেশিনারিজ বানাই না, তাই না? ফেরাস ম্যাটেরিয়ালই বেশি ইউজ করি। আপ টু দিস পয়েন্ট কারো কোনো জানার আছে কিছু? ওদের আমি নেক্সট উইকে হয়তোবা ওই স্যার যে সমস্ত জিনিসগুলা পড়াইছে ওইগুলো আমি একটু রিক্যাপ করতে যাচ্ছিলাম। বেসিক্যালি তোমাদের ওইখানে কোনো টপিক কি এমন আছে একটু কঠিন মনে হয়েছে? যেমন হচ্ছে তোমাদের হিট ট্রিটমেন্টটা মনে হয় পড়ানো হয় নাই, ওটা আমি আগে শুরু করব। এরপরে তোমাদের স্যার ফেজ ডায়াগ্রাম পড়ানো হয়েছে? স্যার ফেজ ডায়াগ্রাম, তারপর স্যার 3টে টপিক ইয়া ছিল স্যার, মানে লাস্টের দিকে একটু রাশ হয়ে গেছেন উনি। আচ্ছা, মানে একটা হিট একটা ট্রিটমেন্ট, পয়েন্ট ছিল মনে হয় টি 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 ডায়াগ্রাম, এরকম কিছু একটা ছিল মনে হয়। ফেজ ডায়াগ্রাম, তারপর হচ্ছে হিট ট্রিটমেন্ট, আর আরেকটা ছিল মেটাল জয়েনিংটা স্যার, একটু মেটাল মেটাল জয়েনিং। প্রবাবলি আমি পড়াবো না, ওটা মনে হয় কোনো স্যার অথবা ম্যাডাম পড়াবেন। ও আচ্ছা আচ্ছা। এই ট্রিটমেন্টটা আমি পড়াবো আর কি। এরপরে বললো যে যদি কোনো মানে ওই স্যারের যদি কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় বা মনে হয় যে আরেকবার হয়তো বা পড়ালে ভালো লাগবে বা হচ্ছে বুঝতে পারবা, তাহলে আমাকে বললো কোনো টপিক, আমি চেষ্টা করবো এটা রিক্যাপ করার। ঠিক আছে, আমার পার্টে না, ওই স্যারের পার্টে। আমার পার্টে তো হচ্ছে যা পড়ানোর আমি তো পড়াইছি, তাই না? সো এটাই আর কি। এই ট্রিটমেন্টের তানভীর তুমি দিছিলা, আমি পাইছি। ওকে, তো আমি ওটা দেখে ওটা থেকেই পড়াবো না, যেহেতু একবার ওটা তোমরা দেখছো। সো নতুন কিছু স্টার্ট করলে আবার ওটা সমস্যা হতে পারে, সো ওটা থেকেই চেষ্টা করবো কভার করার। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো তোমরা সবাই, নেক্সট উইকে ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার। স্যার আপনি ভালো থাকবেন স্যার। চ্যাট আসসালাম। বক্সে কি রোল, স্যার চ্যাট বক্সে কি রোল দিয়ে দিব? না থাক, সমস্যা নেই, আমি ওই পার্টিসিপেন্টস থেকে নিয়ে নেবো। জি স্যার। জি স্যার। স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম।